চাইতেছি মা, আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমি ভুল করছি, অন্য কারো দোষ নাই, দোষ আমার। আমি ঠিক থাকলে সব ঠিক থাকতো। আমার তো আর কেউ রইল না। নীলা, নীলা, মা, নীলা, ভাইয়া। তুমি হঠাৎ খবর নিতে চলে আসলা? একটা ফোন করে তো আসবে নাকি? না হলে এতক্ষণ আমার পোলাও, মাংস, রোস্ট, জর্দা, বিরিয়ানি সবই রান্না হয়েছে তো। কি নীলা? আসলে মা, ফোন করার পরিস্থিতিতে ছিলাম না। কেন? আহা মা, এসব কথা বাদ দাও তো, এসব কথা তো পরেও বলা যাবে। এই তুমি অনেক দূর থেকে এসছো, টায়ার্ড হয়েছো, চলো ভেতরে চলো। জামাই বাবাজি, তোমাকে যে বলছিলাম আমার জন্য একটা 2 ভরি ওজনের ব্রেসলেট নিয়ে আসতে, আনছো তো? ভাই, আর আমি যে বলছিলাম আমার জন্য একটা আইফোন আনার জন্য, আনছেন ভাই? আহা বোধহয় এনেছে। এত কথা বলছো কেন ভাইয়া? এই শোনো না, আমি তোমাকে বলেছিলাম একটা ডায়মন্ডের নেকলেস আর ল্যাপটপ নিয়ে আসতে, ম্যাকবুক, ওটাও কি নিয়ে এসেছো? আসলে আমি আমি কিছুই আনতে পারিনি। মানে কেন আনতে পারো না? হঠাৎ করে চলে এসছো, পরের বার আনবা? ঠিক আছে। ইয়া ভাই, আপনি আবার কবে যাইবেন? ফ্লাইট কবে আপনার? কয়দিনের ছুটি আনছেন আপনি? আসলে আমি না আর কখনোই যাব না। আমি সব সময়ের জন্য চলে আসছি, এখন থেকে আমি দেশেই থাকবো। মানে কি সব সময় চলে আসছো? মানে দেশে থাকবা মানে? আমার তো খুব ইচ্ছা ছিল আপনার ওই হাতের ব্রেসলেট কিনে দিব, ভাইজানের একটা নতুন 16 Pro Max কিনে দিব, তোমার জন্যও আনবো। আমি টাকাও জমাইছিলাম, অনেকগুলো টাকা জমাইছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে একদিন আমার একটা ম্যাসিভ অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়। আমাকে হসপিটালে নিয়ে যায়। তোমার মনে আছে বেশ কিছুদিন আমি যোগাযোগ করতে পারি নাই। তোমাদের আমি ইচ্ছে করে জানি নাই তোমরা টেনশন করবা, সব টাকা ওখানে খরচ হয়ে যায়। তারপর মালিক বলল আমার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে নাকি আমি এখানে পরিশ্রমের কাজ করতে পারবো না। আমার তো অনেক পরিশ্রম হইতো এখানে, তাই তিনি আমাকে দেশে পাঠিয়ে দিয়েছেন। আর কখনোই আমি বিদেশ যেতে পারবো না। হোয়াট? বললেই হলো নাকি? হ্যাঁ, এটা তো সবারই হতে পারে। সুস্থ হয়ে তুমি আবার কাজ করবে বললো, আর তুমি চলে আসলা। এই তুমি চলে আসছো কেন? এসব কিছু নামে চলে আসছো কেন? তুমি জানো না তোমার ইনকামে আমাদের সংসার চলে? এই যে আমাদের এত শাড়ি গয়না, এগুলো তো তোমার টাকাই হয়। তুমি এভাবে চলে আসলে আমরা তো চলবো কিভাবে, তাই না মা? ভাই, আজাইরা কথা বললেন না। এই সমস্ত 2-1টা হার্ট অ্যাটাক ব্যাকেরই হয়। মানুষ অন্তত 5-6টা হার্ট অ্যাটাক করলে এমনি বেঁচে যায়, এটা কোনো বিষয় না। কি কও আম্মা? হ্যাঁ, তুমি কটা দিন রেস্টে থেকে আবার যাই, ঠিক আছে? আমাদের জন্য সমস্ত কিছু নিয়ে এসো গয়নাগাটি, আর তুমি টাকা পাঠাবা, আমরা শান্তিতে থাকবো। হ্যাঁ মা, ঠিকই তো বলেছো। আচ্ছা যাই হোক, শোনো, এই যে জব না হয় অন্য একটা জব ম্যানেজ করো। তুমি একটা কাজ করো, দেশে কিছুদিন রেস্ট করো, রেস্ট করে তারপরে তুমি নতুন করে ভিসা কিনে অ্যাপ্লাই করো। নীলা, তারা না হয় বুঝতে পারছে না, তুমি বোঝার চেষ্টা করো। আমাকে মেডিকেল করার পরে কেউ ভিসা দিবে না, কারণ আমার অলরেডি একটা অ্যাটাক ধরা পড়েছে। তার চেয়ে বড় কথা, কোথায় আমি এসেছি অসুস্থ অবস্থায়, তোমরা আমার সেবা করবে, আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তা না করে তোমরা আমাকে আবার বিদেশে পাঠানোর পায়তারা করছো। আসলে এই যে বিয়ের পর থেকে এই পর্যন্ত 5-6 বছর আমি বিদেশে ছিলাম, কারি টাকা পাঠিয়েছি আপনাদের জন্য, তোমার জন্য। কই তখন তো একবার আমার খোঁজ নাওনি আমি কিভাবে টাকা পাঠাচ্ছি। আজকে যখন আমি অসুস্থ হয়ে ফিরে এসেছি, আমার টাকায় তোমরা আয়েশ করেছো, আরাম করেছো, আবার তাই করার জন্য আমাকে বিদেশে পাঠিয়ে দিতে চাইছো। আমার কি একটু সুখের প্রয়োজন নেই, শান্তির প্রয়োজন নেই? শোনো, যেই গাছে ফল হয় না, মানুষ সেই গাছটাই যত্ন করে। তোমার এখন ডেট এক্সপায়ার হয়ে গেছে, তোমাকে যত্ন করার মতো আর কিছুই নেই আমাদের কাছে। আর তোমার মতো এরকম হাজবেন্ডের সাথে আমি আর সংসার করতে পারবো না। তাহলে ঠিক আছে, আপনার মেয়ে যদি আমার সাথে থাকতে নাই চায়, আমার সমুদয় অর্থ, আমি যে টাকা পাঠিয়েছি, যেগুলো আপনারা ভোগ দখল করেছেন, ফেরত দেন আমাকে। এই, আপনি কত টাকা পাঠাইছেন এতদিনে? যা পাঠাইছেন আমার বোনের একটু খরচ চলে নেই। এত কথা বাদ দিয়া আপনি যেন আইছেন আর শহরে একটা ডাক্তার দেখিয়া তারপরে আপনি বিদেশ যান গে। যদি না পারেন মিডল ইস্টে যাইতে, ইউরোপ কান্ট্রিতে যান গে। হ্যাঁ, কোনো ওই মেডিকেল হয় না, বুঝছেন না বিষয়টা? ভাইয়া তুমি যে কি বলো না, মিডল ইস্টে যাইতে পারতেছ না, সে যাবে ইউরোপ। ইউরোপ যেতে গেলে পয়সা লাগে, পয়সা। তার কাছে তো মনে হয় ফুটা কারাকরিও নেই। এই যে হাতে ঢিংঢিং করতে করতে চলে আসছে বাড়িতে, এখন বসে বসে খাওয়ার পাইতে না। তোমার কি মনে হয় যে আমি ওকে বাড়িতে বসায় খাবো? কখনো না। আর তুমি কি বললে
যে টাকা তুমি পাঠিয়েছো সেই টাকা দিয়ে তোমরা বাড়িঘর করে ফেলেছি। এখন তো আমার কাছে কোনো টাকা নেই যে তোমাকে বসিয়ে বসিয়ে খাবো। হয় তুমি ইনকাম করে আমাদের জন্য টাকা নিয়ে আসো, আর তা না হলে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আপনারা এসব কি বলতেছেন? আমার দিন রাত পরিশ্রম করা টাকা আমি দেশে পাঠাইছি, যখন যা বলছেন আপনারা আমি তাই পাঠাইছি। বাবা বাড়ি করতেছি, টাকা লাগবে, পাঠাইছি। তোমার গয়না দরকার, পাঠাইছি। আপনার ব্যবসায় টাকা লাগবে, লাখ লাখ টাকা পাঠাইছি। আমি তো আমার নিজের পরিবারের কোনো খোঁজ খবর নেই নাই। আমার একটা দুঃখী মা বাড়িতে পড়া ছিল, এই 6টা বছর আমি তার কোনো খোঁজ খবর নেই নাই। আমার মতো প্রবাসীরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলা বিদেশে কাজ করে। একটা বার গিয়ে দেখছেন আমি কি কাজ করি? দেখেন নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছে, তারপর ওভারটাইম করছে যাতে করে সেই টাকা আপনাদের জন্য পাঠাইতে পারি, আমার বউরে সুখে রাখতে পারি, বউয়ের বাড়ির লোককে সুখে রাখতে পারি। আর আপনাকে তো আমি মা ডাকছিলাম, কোনোবারের জন্য ভাবি নাই আপনি আমার শাশুড়ি। আমি সবসময় ভাবছি আপনি আমার মা, আমি আমার মায়ের খোঁজ দিই নাই। অথচ এই মা তার সব সহায় সম্পত্তি বিক্রি করে আমাকে বিদেশে পাঠাইছে যাতে আমি বউ নিয়ে সুখে থাকি। এই আমার সুখ। আজকে যখন আমি অসুস্থতার কারণে দেশে ফিরে আসছি, আমাকে দেখার কেউ নেই। এটা কি একটা প্রবাসীর জীবনে প্রাপ্য? শোনো, টাকা টাকা যে করতেছো, কয় টাকা পাঠাইছো? হ্যাঁ, যেই টাকা পাঠাইছো আমাদের এই বাড়িঘর করে শেষ। আমার মাইয়ার গহনা, কসমেটিক্স সমস্ত কিছু খরচ শেষ। তা এখন কি আমরা তোমারে হাওয়ার উপরে রাখবো? তোমার কি বসায় বসায় খাওয়াবো? জি না, এইটা হইব না। নীলা, ওনারা না হয় আমার রক্তের কেউ নয়, কিন্তু তুমি তো আমার আপনজন, তুমি আমার স্ত্রী। পৃথিবীতে সবচেয়ে আপনজন হয় তার স্ত্রী। তুমি আমার সাথে এমন। ছাড়ো তো, শোনো, তোমার সাথে তো আমি থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তো আজকের পর থেকে তুমি আমাকে স্ত্রীও বলো না। আর তুমি কি বললে আমাদেরকে টাকা পয়সা দিয়েছো, আমার ভাইকে ব্যবসার জন্য টাকা দিয়েছো, এগুলো দিয়ে না তুমি কোনো মহাভারত শুদ্ধ করে ফেলোনি। সব প্রবাসী একই কাজ করে। প্রবাসীর একটাই কাজ, সেটা হচ্ছে দেশের বাইরে যে টাকা ইনকাম করে তাদের ফ্যামিলিকে পাঠানো। আর এই যে তুমি যে তোমার মার খবর নাওনি, সেটা না আমরা কোনো লায়াবল না, তাই না? তুমি তোমার মার খবর কেন নাওনি? আমরা তো মানা করিনি, তাই না? তোমার মাকে আমি আলাদা রাখতে বলেছি, তুমি সেখানে তোমার মাকে টাকা পাঠাতে। তুমি তোমার মাকে টাকা পাঠাওনি, আমাদেরকে পাঠিয়েছো। সেখানে আমাদের কি দোষ? সেটা তো তোমার একান্তই দোষ, তুমি টাকা পাঠাওনি। বুঝতে পারছি। এখন তোমরা যদি সব অস্বীকার করো তাহলে তো আমার কিছু করার নেই। আমার মারে তুমি একটা টাকাও দিতে দাও নাই। তবে হ্যাঁ, আমি এখন সব ঠিক করে দিব। তোমরা আমার বাড়ি থেকে বের করে দিতেছো না? তোমরা কি ভাবছো তোমরা আমার বাড়ি থেকে বের করে দিলে আমার আশ্রয় থাকবো না? আমার মা আছে, মা শত হোক সন্তান যত অপরাধী করুক, মায়ের কাছে গেলে মা তারে বুকে জড়ায় ধরে আগলায় রাখে। আমার এই অবস্থায় আমার মা হইব আমার শেষ আশ্রয়। আমি আমার মায়ের কাছে চলে যাবো, কোনোদিন এই মুখ তোমাকে দেখাবো না। আর আমি আপনাদের বলে যেতেছি, আপনাদের পরিণতিও খুব খারাপ হবো। আর বিশেষ করে তোমার পরিণতি হইব সবচেয়ে ভয়াবহ, আমি বলে গেলাম। মা 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 আমি চলে আসছি, দেখো। কই তুমি? মা, কি ব্যাপার এত করে ডাকতেছি, মা কই? মনে হয় ভিতরে ঘুমাইতেছে। যাই ভিতরে গিয়া মারে চমকাই দেই। কত বছর পর আমি আমার মারে দেখুম। আমি কত বছর আমার মার সাথে কথা কই নাই। আমার মা আমারে দেখলে আমার বুকে জড়ায় ধরবো। যাদের আপন ভাবছি তারা তো আমার দূর দূর করে তাড়াই দিছে, কিন্তু মা তো আমার মা কখনো আমারে ফালাইব না। মা 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 তুমি কই? মা, কি ব্যাপার? ঘরে মনে উল্টা পাল্টা হয়ে পড়ে রইছে। আমার মাই কই? মাই কই গেছে? মা মা শিশির ভাই, শিশির ভাই, বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়া দেখলাম মায় নাই। কতক্ষণ ডাকলাম, ঘর থেকে কেউ বাইরে হলো না। কই গেছে মায়? মায় কই? তুই মারিয়া কি করবি? আর তুই চাষিরে মা ডাকতাছিস কেন? তুই তো মা ডাকার অধিকার হারাইছ। আরে কি কও এসব কথা? আমি বিদেশ থেকে আসছি, আমি আমার মায়ের সাথে দেখা করুম না? মায়ের লোকে দেখা করার লেগেই তো বাড়িতে আইলাম। বিদেশ থেকে আসছস, মার সাথে দেখা করবি? তোরে যে চাষি কষ্ট কইরা জায়গা জমিন বিক্রি কইরা সে গাদা খাটুনি খাইটা যে তোরে বিদেশ পাঠাইলো, তুই কি মার খোঁজখবর ঠিক মতো নিছস? মাঝে যে অসুখে বিসুখে মরলো, তুই কি মার খোঁজখবর নিছস? তুমি এগুলো কি কইতাছ? মায় মইরা গেছে মানে?
তোর মাথা ঠিক আছে? মাথা কি গেছে গা? এত বছর বিদেশে ছিলাম, আমি তো বুঝতে পারিনি যে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার মায় মরে গেছে, আমার মায় নিশ্চয়ই আশেপাশে কোনোখানে বেড়াইতে গেছে, আইসে পড়বো। মায় মরবো কেমনে? আমারও তো কেউ জানাইলো না আমার মায় মরে গেছে, একটা মানুষ আমার কোনো খোঁজ খবর দিল না। চাচি কয়দিন আগে মারা গেছে, চিকিৎসার অভাবে মারা গেছে। তুই টাকা পাঠাইছস, তুই খোঁজ খবর নিছস, একটা আবার ফোন দিছস, তুই মা দিয়ে কি করবি? তুই তো শাশুড়ির মা বানাইছস, আর শ্বশুর বাড়িতে বাড়ি ঘর দুয়ার করছস, বউরি নিয়ে পয়রা রইছস। এখন তোর মা লাগবে, এখন তোর এখানে বাড়ি ঘর দুয়ার লাগবে। আমার মায় নাই, আমার মায় আমার কারণে মরছে। শিশির ভাই, মানে কই কবর দিছ? বাড়ির পাশের কবরস্থানে। মা 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 না, তোমার কবর ধরার অধিকার আমার নাই। মা মা গো, আমি তোমারে মারছি। আমার কারণে তুমি মরে গেছো। তুমি তোমার গর্ভে আমারে 10 মাস 10 দিন ধারণ করছো, আমাকে বড় করছো, অথচ এই আমি তোমার কোনো খোঁজ খবর রাখি নাই। আমারে তুমি বিদেশ পাঠাইছো, আমার সংসার যাতে সুন্দর হয়, বউ নিয়ে যাতে আমি সুন্দরভাবে থাকতে পারি, তুমি আমারে বিদেশ পাঠাইছো। সব সহায় সম্পত্তি বেচে বিদেশ পাঠাইছো, কিন্তু আমি তো তোমার প্রতি দায়িত্ব পালন করি নাই। আমি ভুল করছি মা, আমি তো মানুষ না, আমি অমানুষ। আমি নিজের মার কোনো খোঁজ খবর রাখি নাই, বিনা চিকিৎসায় আমার মা মারা গেছে, আমি কোনো খোঁজ পাই নাই। পাবো কেমনে? আমি নিজেই তো খোঁজ নেই নাই। দোষ তো আমার দোষ না, আমার দোষ। বাগো, আমি জানি না মরার পরে মানুষ জীবিত মানুষের কণ্ঠস্বর শুনতে পাই কিনা। তুমি যদি শুনতে পাও, আমি তোমার কাছে মাপ চাইতেছি মা, আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমি ভুল করছি, অন্য কারো দোষ নাই, দোষ আমার। আমি ঠিক থাকলে সব ঠিক থাকতো। মাগো, আমার তো আর কেউ রইল না মা, ওরে মাফ করো। একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার হাজবেন্ড কিছু বলে না করে চলে আসছে হুট করে দেশে। আরে, ওরও এই সময় আসতে হইলো? সেটাই তো বুঝতেছি না কি করব। আচ্ছা, একটা কাজ করি না, চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে তো করব, মানে আগে ডিভোর্সটা হতে দাও না। ডিভোর্সের আগে কি বিয়ে করা যাবে? আর আমি তোমাকে কতবার বলছি যে তোমার সাথে আমার মিট করতে একটু ঝামেলা হয়ে যায়, মানে অনেক আমাদের মধ্যে ডিস্টেন্ট, দূরত্ব হয়ে যায় না। তো আমি আমার দেখা করার সুবিধার্থে একটা বাইক যদি আমাকে কিনে দিতা। আরে তোমাকে যে বাইক কেন টাকা দিব, টাকাটা দিব কোথা থেকে? আমার হাজবেন্ড একদম খালি হাতে আসছে, আর ও বেড়াতে আসে নাই, ও পার্মানেন্টলি চলে আসছে। ওর যেন কি হার্টের প্রবলেম ধরা পড়ছে, হার্ট অ্যাটাক করছিল, হাসপাতালে ভর্তি ছিল। এখন ওকে পুরো প্রবাস থেকে ভিসা ব্যান করে দিচ্ছে, ও আর প্রবাসে যেতে পারবে না। আর একদমই খালি হাতে আসছে, কোনো টাকা পয়সা নিয়ে আসে নাই। জানো, তুমি আমার কাছে একটা ল্যাপটপ চেয়েছিলে, আমি ওকে বলেছিলাম ল্যাপটপ আনতে, ও সেটাও আনেনি। সেটাই বুঝতেছি না। মানে নিজে তো মরে আসছেই, পাশাপাশি তোমাকেও মারছে, আমাকেও মারছে। মানে কি সুন্দর ওখানে বিদেশ ছিল, টাকা দিত, এখানে আমিও চলতাম, তোমার আমার মিট হতো, এর মধ্যে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু ইনভেস্টও করতে পারতাম। কিন্তু এখন আমাদের মাঝে একটা কাবাবের হাড্ডি হয়ে আসছে, না এখন আমাকে টাকা দিতে পারছো, না আমরা সুন্দরভাবে মিট করতে পারবো। এই জন্যই তো তোমাকে বলতেছি, শোনো, ওকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করে ফেলি। আর তুমি আমি যেহেতু দুজনকে ভালোবাসি, সমস্যা কোথায়? আর তুমি তো জানোই আমি তোমাকে ভালোবাসি, ওর সাথে আমার এক ঘরে থাকতে আর ইচ্ছা করে না। প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা দেখো, তুমি বিয়ের জন্য এত ব্যস্ত হও না, কারণ বিয়ে তো আমি তোমাকে করবই। তো এই মুহূর্তে আমার একটা বাইকের প্রয়োজন, আর সেটা তো তোমার আমার ভালোবাসা এবং তোমার আমার দেখা করার সুবিধার্থেই প্রয়োজন। সো তুমি একটা বাইকের ব্যবস্থা যে কোনো মূল্যে করো, দেখো সময় মতো আমাদের বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখো আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ কখন জানি ওই কাবাবের হাড্ডিটা আবার আমাদের মাঝে চলে আসে, তো অনেক ঝামেলা বেজে যাবে। বরং তুমি এখন যাও, আমরা নেক্সট ডে আবার দেখা করে নেব। হ্যাঁ, কেমন? ঠিক আছে, যাও।
আপনার দোকানে কি আমাকে একটা কাজ দেওয়া যাবে? যে কোনো কাজ, আমি সব ধরনের কাজ করতে পারবো। না ভাই, এদিকে কোনো কাজ করতে হবে না, যান এদিকে তো যান। ভাই, আপনার দোকানে কি আমাকে কোনো কাজ দেওয়া যাবে? না, কাজ দেওয়া যাবে না। আগে তো বিদেশ ছিলেন, ভালোই ছিলেন, এখন দোকানে কাজ করতে আসছেন। বিদেশে যখন ছিলাম তখন 2 হাত ভরে টাকা কামাইছি, কিন্তু দেশে আসার পরে আমি প্রতারণার শিকার। আমাকে কি আপনার দোকানে একটা কাজ দেওয়া যায় না? না, আমার দোকানে তো কাজ হবে না আপনার। আচ্ছা, ঠিক আছে। কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার আব্বা রহিমউদ্দিন মারা গেছে। আমি তো বিদেশে ছিলাম, আপনারা তো জানেন সবই। আমারে কি এখন একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়? কাজ তো অনেকই আছে, কাজ কি করতে পারবা? পারুম, যে কোনো কাজ দেন আমি করতে পারুম। কি কাজ করতে হবে খালি কন। আমার 20টা ছাগল আছে, এই ছাগলের ঘাস সবকিছু খাদ্যখানা এগুলো খাওয়াইতে পারবা? সব পারুম কাকা, আপনি শুধু আমার কাজটা দেন। আমার এখন একটা কাজের দরকার। আমি বিদেশ থেকে অনেক প্রতারণার শিকার হয়ে আসছি। যাগো আপন মানুষ মনে করছিলাম, তারা আমার আপন না। আপনি আমার এই কাজটা দেন, আমি করে দেখাবো। আপনার আমি করে দেখাইতে পারুম। আচ্ছা ঠিক আছে, আসো। বেশি বেশি করে খাবি, সবুজ পাতা খাইলে চোখের জ্যোতি বাড়বো। খা 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 খা, এই খা 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 খা। খুব সুন্দর। নীলা, তুমি? আমি জানতাম, আমি জানতাম তুমি আসবা। তুমি তো আমার ভালোবাসো। আমাদের মধ্যে তো শুধুমাত্র টাকা পয়সার সম্পর্ক না, আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, দায়িত্ববোধের সম্পর্ক, কর্তব্যের সম্পর্ক। স্বামী যতই খারাপ হোক, স্ত্রী যতই খারাপ হোক, দুজনের মধ্যে ঝগড়া হইতে পারে, দুজনের মধ্যে মনোমালিন্য হইতে পারে, কিন্তু দুজন কখনো আলাদা হইতে পারে না। জানো নীলা, স্বামী স্ত্রীর সম্পর্কটা না আসমানে হয়। উপরওয়ালা লেখা রেখে। এটার এত সহজে ছিন্ন করা যায় না, এটার এত সহজে ছিন্ন করা যায় না। আমার যে কত ভালো লাগতেছে তুমি আমার কাছে ফিরে আসছো। আমি এই দিনের অপেক্ষা করতেছিলাম, তুমি কবে আসবা, তোমার কবে আবার জড়ায় ধরুম। কিন্তু তুমি জানলা কেমনে আমি এখানে কাম করি? শোনো, কুকথা না বাতাসের আগে দৌড়ায়। শুনলাম তুমি নাকি এখন মানুষের বাসায় বাসায় ছাগল পালো। না না, শুধু ছাগল পালি না, আমি খামার করতেছি। মানুষের বাসার ছাগল পারি, নিজে ছাগল করছি। তারপরে যখন সময় থাকে তখন অটো চালাই। মানুষ বিদেশে যায় ভাগ্য উন্নয়নের জন্য। আমার টাকায় আমার ভাগ্য উন্নয়ন না হইলেও তোমার ভাই তোমার মায়ের ভাগ্য উন্নয়ন হয়েছে। এখন আমি চেষ্টা করতেছি দেশে নিজের যোগ্যতা অনুযায়ী কিছু কইরা নিজের ভাগ্য উন্নয়নের। তুমি আমার পাশে এসে পড়ছো না, এখন আর কোনো কষ্ট থাকবো না। আমরা দুজনে মিলে একসাথে চেষ্টা করুম, আমরা দুজনের আর কোনো অভাব থাকবো না। আমি অসুস্থ মানতেছি, কিন্তু তুমি আসছো, আমি সুস্থ হয়ে যাব, আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তোমার না আর উন্নতি হলো না, বিদেশে গিয়েও কামলা খাটলা, আর দেখো দেশে এসো না তুমি কামলা খাটতেছো। আজকে এর বাসায় ছাগল পালো, তো সময় পেলে অটো চালাও, অটো চালানো না পারলে আরেকজনের বাসায় কামলা খাটো। আর তোমার কি মনে হয় যে তোমার মতো একটা কামলার সাথে আমি সারা জীবন থাকবো? অসম্ভব। তোমার তো কোনো উন্নতি হবে না। যতদিন বিদেশে ছিলে ততদিন টাকা পয়সা ছিল, উন্নতি ছিল। এখন তোমার টাকা পয়সা নাই, আর এরকম একটা টাকা পয়সাহীন লোকের সাথে আমি তো সংসার করতে পারবো না। তাহলে এখানে কেন আসছো? আমারে দেখতে আমি কেমন আছি? আমি তো ভালো আছি। আমি তো তোমারে ভুলেই গেছিলাম, কিন্তু মনে মনে একটা আশা ছিল তুমি আসবা। আজকে যখন আসলা তখন কেন এইভাবে আসলা? কেন আমার আজে বাজে কথা বলতেছো? দেখো, তোমাদের জন্য আমি সবাইরে হারাইছি। আমার একমাত্র মা, আমার গর্ভধারিণী মা, তাকে আমি হারাইছি। আমাকে কেউ জানায় নাই, তোমরা পর্যন্ত জানায় নাই। কেন জানাও নাই? আমরা তো জানতাম, আমরা ইচ্ছে করেই জানাই, কারণ আমরা খুব ভালো করে জানতাম তোমার মা মারা গেছে। এটা যদি তোমাকে বলি না, তুমি ওই বিদেশ থেকে সাথে সাথে দেশে চলে আসবা। আর তোমার দেশে চলে আসা মানে কি, তুমি দেশে যে কদিন থাকবে সে কদিন ইনকাম করতে পারবে না, টাকা পয়সা কমে যাবে। এই জন্য আমরা প্ল্যান করে তোমাকে কিচ্ছু জানাইনি। আর হ্যাঁ, ভালো কথা, তুমি একটু আগে কি বললে, তুমি তো আমাকে প্রায় ভুলেই গিয়েছিলে। আমি এসে নাকি তোমাকে মনে করে দিলাম। তুমি যেন আমাকে পার্মানেন্টলি ভুলে যেতে পারো সেই ব্যবস্থা আমি করে এসেছি। তোমার জন্য ডিভোর্স লেটার। কি? না, আমি ডিভোর্স লেটার নিব না। তুমি আমার ডিভোর্স দিবা? তুমি কি বলতেছো? স্বামী স্ত্রীর সম্পর্ককে একটা সাইনে তুমি ছিন্ন করে ফেলাইবা? একটাবার হাতটা কাঁপলো না ওই ডিভোর্স পেপারে সাইন করার সময়? এই
এতদিনের সম্পর্ক একটা সাইডে একটা শোয়ে তুমি শেষ করে দিবা? দেখো দেখো নীলা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার পুরো পৃথিবীতে আর কেউ নাই, আমার মা নাই, আমার কেউ নাই। এখন যদি তুমিও চলে যাও, আমি কানে নিয়ে বাঁচবো? তোমার কাছে আমি হাত জোর করতেছি, দয়া করো, তুমি দয়া করো আমারে, আমি তোমার পায়ে ধরতেছি। দেখো নীলা, তুমি এমন করো না, আমার আর কেউ নাই নীলা, তুমি আমারে ছাইরা যাও না। ওই সিরা ভালা, ওই কাগজ সিরা ভালা নীলা। ছাড়ো তো, তোমার মতো হাজবেন্ডের সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এই নাও ডিভোর্স লেটার। নীলা নীলা কিরে তুই এখানে কি করতেছস? তোরে পুকুর পাড়ে রুমের মধ্যে খুঁজে আসলাম, ছাদে বসে কি করস? আচ্ছা যাই হোক, শোন, আমি বাজারে যাবো, এই কিছু টাকা লাগবে, কিছু টাকা দে তো আমারে। টাকা? টাকা আমি কই পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই। টাকা কই পাবি মানে? তোরে যে তোর জামাই বিদেশ থেকে টাকা টুকা পাঠাইছিল, ওইগুলা কই? হ্যানতেন কিছু দে। ভাইজান কি বলো তুমি? হ্যাঁ, আমার জামাই আজ পর্যন্ত যে টাকা পয়সা পাঠাইছে সব তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছে, আর আমারও যেসব হাত খরচ দিছে সেগুলো তো মাঝে মাঝে তুমি চাইতে আমি তোমার দিয়ে দিতাম। যখন যা লাগতো সেগুলো কিনছি, নগদ টাকা তো আমার কাছে থাকে না। তোর কাছে টাকা টুকা নাই মানে? তোর জামাই যখন আমার অ্যাকাউন্টে তোর জন্য টাকা পাঠাইছে তখন তো আমি তুইলা তোরই দিছি। ভাইজান তুমি যত যাই কাও না কেন, সত্যি কথা আসলে তোমার আমি বলতে চাই নাই, তারপরে তুমি যখন আজকে কথা তুললা বলি, আমার জামাই যখন যেসব টাকা পাঠাইছে তোমার, সব টাকা তুমি আমার দিতে না। আমার জামাই কত টাকা আমার পাঠাইতে আমার তো বলতো, তাই না? আমার জামাই 1 লাখ পাঠাইলে তুমি আমার এনে দিতে 60,000 টাকা, 40,000 টাকা নিজের কাছে রাখতা। আমিও কখনো তোমার কিছু বলি নাই, কারণ তুমি আমার ভাই, তোমার থাকা মানে আমারই থাকা। আমি মনে করতাম এইসব টাকা তুমি জমায়া জমায়া হয়তো কিছুটা করবা, আমারে কিছুটা দিবা, মারে কিছুটা দিবা, এই জন্য কিছু কই নাই। আর তারপরে তুমি তো জানোই আমার জামাই তোমার কতগুলো টাকা দিচ্ছে, সেই টাকাগুলো তুমি ভাঙিয়ে খাইছো। এই বাড়ি করতেও কত টাকা লাগছে, আর গত 2 মাস ধরে তো আমার জামাই টাকা পাঠানোই বন্ধ করে দিয়েছিল। ওই যে ও তো অসুস্থ ছিল, সেটা তো আমিও জানতাম না, এই জন্য টাকাও পাঠায় নাই। যেই সব টাকা পয়সা ছিল হাতে সেগুলো ভাঙিয়ে খাইছে। শোন, আমার সাথে তুই মিথ্যা কথা কইস না, তোর কাছে অবশ্যই টাকা পয়সা আছে। আমার সাথে মিথ্যা কথা কয়ে কি করবি তুই? তোর কাছে যে টাকাগুলো আছে কিছু টাকা এনতেন আমারে দে, আমি এখন আপাতত বাজারে যাইতাছি, একটু বাজার সদাই করবি, দে। আরে ভাই তুমি কি বাইরের লোক যে আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? সত্যি আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তোমার কাছে দিতাম। তুই টাকা পয়সা থাকলে আমারে দিতি? তুই যে মানুষ, তোর আমি চিনি না? যেই পোলার লগে তুই ঘুরে ফিরে বেড়াস, আমি তো সবকিছু জানি, মনে হয় ওই পোলারে তুই টাকা পয়সা দিয়ে বেড়াইতাছস। শোন, এই সমস্ত কিছু মিথ্যা কথা সবকিছু আমার কাছে বন্ধ করে দে, আমার কাছে মিথ্যা কথা বলে লাভ নেই। যদি পারস কিছু টাকা পয়সা দে, আমি ভালো কইতাছি, আমি তোর দেখাশোনা করবো। তোর জামাইরে তুই সাইডেই দিছ, ওই যে পোলার লগে তুই প্রেম প্রীতি করতে আসস তার লগে আমি তোর বিয়ে শাদী করাই দেব। দে আমার কিছু টাকা পয়সা দে, আর বারণ করিস না, দে। ভাইজান তোমার সত্যি বলতেছি, আমার কাছে কোনো টাকা নাই, টাকা থাকলে সত্যি তোমার আমি দিয়ে দিতাম। বুঝছি, তুই আমার টাকা পয়সা দিবি না, না? টাকা পয়সা তুই নিজের কাছেই রাখ, আর ওই পোলার লগে প্রেম করে বেড়া, তোর আর আমার টাকা দিতে হইব না। আর তোরও খবর আছে কেমনে তুই এই সংসারে থাকস, আমি এটা দেখে ছাড়বো তো। আসছো? বলো কি জন্য এত জরুরি ভিত্তিতে ডাকছো? তোমার শুনে একটা গুড নিউজ আছে। বলো কি গুড নিউজ? আমি এইমাত্র আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছি। হোয়াট? এখন তোমার আর আমার মাঝখানে এক হওয়ার মধ্যে কোনো বাধা রইল না, যত শীঘ্রই সম্ভব তুমি আর আমি বিয়ে করে ফেলতে পারি। আরে ডিভোর্সের মতো এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে অন্তত তুমি আমার সাথে একবার বুঝবা না? মানে এটা তুমি কি করলা? তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছো? হ্যাঁ, তুমি তো আমাকে অনেকবার বলেছো যে আমার সাথে যদি তোমার আগে দেখা হতো তুমি আমাকে কোন টাইমই দিতে না, প্রেমই করতে না, আমাকে সাথে সাথে বিয়ে করে নিতে। এই জন্য আমি ভেবেছি আমি যদি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই তাহলে কি আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল হলে তুমি আমাকে বিয়ে করে ফেলবে, এই জন্য তো আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে এই কথা বলছি যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার যদি বিয়ে না হইতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। এর মানে এই না যে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে আসবে আর আমি তোমাকে সুন্দর করে সুরসুর করে বউ বানিয়ে ঘরে নিয়ে যাব। আরে বাবা, তুমি একজন মেরিড পারসন আর আমি হচ্ছে আনমেরিড পারসন। তোমাকে বুঝতে হবে একটা মেরিড মেয়েকে কখনো আনমেরিড ছেলে বিয়ে করতে পারে না, তাকে সময় দিতে পারে। তার বোরিং লাগা যে অবসর সময়টা আছে না, এই সময়টুকু আমি তোমাকে দিয়েছি। তোমার একাকিত্ব সময়টা দূর করার জন্য আমি তোমাকে সময় দিয়েছি, আর বিনিময়ে আমি কি পাইছি? তোমার কাছ থেকে কিছু টাকা পাইছি। সেখানে আমারও লাভ, তোমারও লাভ ছিল।
কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি যে এতদিন আমাকে বলে এসেছো তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমাকে ছাড়া তুমি অন্য অন্য কোনো মেয়ের দিকে তাকাবেই না। প্লিজ এমন বলো না। তোমার জন্য আমি আমার সংসার ফেলে আমার হাজবেন্ডকে, মানে আমার হাজবেন্ড দেশে আসছে আমাকে ভালোবেসে, আমি ওকে পর্যন্ত ডিভোর্স দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি এখন এই কথা বলতে পারো? আমি তোমাকে যা বলেছিলাম এর মধ্যে অনেকগুলো সত্য বলেছিলাম, যে তোমার সাথে রিলেশন থাকা অবস্থায় আমি অন্য কারো দিকে তাকাই নাই, অন্য কারো কাছে যাই নাই। কারণ কেন যাব? আমি তো তোমার কাছে সবই পাচ্ছিলাম, টাকা পাচ্ছিলাম, সময় পাচ্ছিলাম, তোমাকে সঙ্গ দিচ্ছিলাম। আমার একাকিত্ব সময় কাটলো, তোমার একাকিত্ব সময় কাটলো, গিভ এন্ড টেক। তো এখানে বিয়ের বিষয়টা কেন আসবে? তার মানে কি তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? তোমাকে কি আরো স্পষ্ট করে বলে দিতে হবে যে আমি তোমাকে বিয়ে করব না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যদি আমাকে বিয়ে না করো আমি তোমার বাড়িতে যাব, তোমার বিরুদ্ধে আইনগত অভিযোগ করব আমি। দেখো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমার যে পিক আর ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে এগুলো একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। তারপর তুমি এই সমাজে আর মুখ দেখাতে পারবে না। আইন যেখানে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না সেখানে তুমি আইনের কাছে কি করে যাবে? তুমি যা করেছো করেছো, সব ভুল করেছো। এখন থেকে তুমি আর আমার লাইফে আসার একদম চেষ্টা করবে না। যদি করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, খুব খারাপ হয়ে যাবে। রিয়াদ, রিয়াদ আমার কথাটা তো শোনো। এই জায়গা ঝাড়ু দিতে এতক্ষণ লাগে? এত বড় একটা উঠান, সময় তো লাগবেই। সময় লাগবে না? আচ্ছা যাই হোক, এই জায়গাটা ঝাড়ু দেওয়ার পরে এই যে গর্তটা দেখছিস, এই গর্তটা ওই পুকুর পাড়ের ওই কোণা থেকে কাদা মাটি আইনা গর্তটা পূরণ করবি। আর পুকুর পাড়ে হচ্ছে কি আমার কিছু জামা কাপড় আছে বালতির মধ্যে, ওইগুলো ধুয়ে দিস, ঠিক আছে? ভাইজান কি বলতেছো তুমি এইসব? এই যে তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, দিন দিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো না? বাসাটা কাজের বুয়া ছিল, সেটা তুমি ছাড়াই দিলা। বললা কি বাসায় কাজ কাম কম, আমরা নিজেরা নিজেরা করতে পারবো। এর আগে তুমি পায়ের উপর পা উঠাই খাইতাম, তাই না? তোমার কারণে বাসার কাজের লোকটাও ছাড়িয়ে দিলাম। তুমি কি করলে? ইনকাম কম, যাক আমি মাইনে নিলাম। এখন তুমি আমার এইসব কাদা মাটি উঠাইতেছো, উঠান ঝাড়ু দেওয়াইতেছো। আমি কি বেশ কাজের লোক? তুই কাজের লোক না তো কি? কাজের লোক ফালতে কি টাকা লাগে না? আমি কি এখন আরেকটা কাজের লোক ফালমু? তোরে ফালতে আছে এটা অনেক কিছু। তুই যে তোর জামাইরে ছাইড়া দিছিস, তোরে কি এখন আমি সারা জীবন আমার কান্দে রেখা ফালমু খাওয়ামু? শোন, এই বাড়ির যত কাজ কাম আছে সব তুই নিজে করবি। কাজের মাইয়া রাখার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর যে টাকা পয়সা ইনকাম করি আমি, কয় টাকা ইনকাম করি? এই টাকা দিয়ে তো আমার নিজেরই চলে না। তোরে রাখমু কেমনে? যে পোলার লগে প্রেম প্রীতি করস ওই পোলার লগে পারলে ভাইগা যা। ভাইজান একটা কথা ভুলে যাও না, আমি শুধু তোমার সব কথা চুপচাপ শুনি কেন জানো? তুমি আমার বড় ভাই, এই জন্য। আমার জামাই চলে গেছে তাতে কি হয়েছে? এই বাড়িটা এখনো আমার আছে। তুমি আমার সাথে বেশি কথা বলো না ভাইজান। সময় মতো সবকিছু বুঝাই দেবো। এই বাড়ি তোর নাকি এই বাড়ি কার এটা তুই বুঝতে পারবি। বেশি কথা বলিস না, যে যে কাজ করার কথা বলছে এগুলা কর। আমি গেলাম। ভাইজান, ভাইজান দাঁড়াও, কই দাও তুমি? কি করে ভাই? মারে, আমি মনে হয় ভুলই করছি। জামার সাথে থেকে তোর ডিভোর্স করানোটা উচিত হয় নাই। একটা মেয়ের জীবনে স্বামীর যে কি অবদান সেটা এখন আমি হারে হারে বুঝতেছি রে মা। আমি তোরে ভুল পরামর্শ দিছি, সারা জীবন ভুল পরামর্শ দিছি রে মা। তোর জীবনে স্বামী থাকলে জীবনটা তোর আরো অনেক সুন্দর হইতো। শেষ জীবনে আরো বেশি কষ্ট পাবি, তখন তুই আমাকে অভিশাপ দিবি। আমি ভুল করে বলেছি রে মা। আপনার এগুলো বলে কি লাভ? যা হবার সেটা তো হয়ে গেছে। তোমার আর ভাইজানের কারণে আমি আমার জামাইকে ডিভোর্স দিছি। কত ভালোবাসতো, আমার কতটা বিশ্বাস করতো। চোখ বন্ধ করে আমি যখন যা চাইতাম আমারে তাই দিত। নিজের কাছে একটা টাকাও রাখতো না, সব আমারে পাঠাই দিত।
ওর দেওয়া টাকা দিয়ে তোমরা দুজন আনন্দ করছো, ফুর্তি করছো। মনে পড়ে মা, ওর পাঠানো লাখ লাখ টাকা দিয়ে ভাইজান ব্যবসা করছে, ব্যবসায় লস করছে, তারপর ওর টু শব্দ করে নাই। তারপর ও বলছে যে ভাইজানের একটা ব্যবস্থা হইলেই ভালো, ভাইজানের একটা ব্যবস্থা হলে আমরা আরো ভালো থাকতে পারবো। এই যে ভালো জামা কাপড় না পরা আমাদেরকে টাকা পাঠাইছে, আমরা ভালো জামা কাপড় পরছি, নিজে ভালো না খেয়ে আমাদের টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে আমরা ভালো ভালো খাবার খাইছি। ওরে রাইকে আমরা পোলাও, কোরমা, বিরিয়ানি কিভাবে খাই ফেলছি, অথচ ওর কথা আমরা একটা বারও মনে করি নাই। তোমার আর ভাইজানের কথা শুনে না আমি ওর ডিভোর্স দিয়ে দিছি। আরে ও তো পরের ছেলে, তাও তোমার কত ভালোবাসতো, কত বিশ্বাস করতো, কিন্তু ভাইজান সে তো আমার রক্তের ছিল, সে এরকম কেমন করতে পারলো মা? ডিভোর্সের পরের দিন থেকে শুরু করে আমার উপরে একের পর এক অত্যাচার করে যেতেছে। এমনকি আমার সব টাকা পয়সা, সোনা গয়না সব নিজের নামে লিখে নিছে। তুমি বলো মা, এইটা কি ভাইজানের করা ঠিক হয়েছে? আমি তো তোর ভাইজানদের জন্যই আমি তোর সাথে এরকম করছি। ওরাই তো আমাকে বলে দিত, ওদের কুপ্ররোচনায় পড়ে আমার মাথা ডাউন হয়ে গেছিল, আমি লোভে পড়ে গেছিলাম রে মা। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। এত ভালো একটা ছেলে, তার কাছ থেকে ধরে আমি আলাদা করে দিলাম, তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি রে মা। বাহ বাহ, এখন তুমি ভুল বুঝতে পারছো। তখন কেন তুমি বুঝতে পারো নাই যে আমি তোমার মেয়ে? একটা মেয়ের সংসার এভাবে ভাঙা ঠিক না। তুমি যদি আমার উৎসাহ না দিতা, কোনদিন তুমি আমার জামাইয়ের তালাক দিতাম না। তুমি মা হয়ে কিভাবে পারলা একটা মেয়ের সংসার ভাঙতে? তোমার একটু বুকে বাধা নাই? আমি পাপি, আমি পাপ করছি রে মা, আমারে ক্ষমা করে দিতে পারলে। তুমি সেই দিনে আমার জামাইয়ের মুখের উপরে বললা যে ওর থেকে ভালো ছেলের সাথে আমার বিয়ে দিবা। কোথায় তোমার সেই ছেলে? কোথায় তোমার ভালো ছেলে? ভালো ছেলে তো দূরের কথা, আজ পর্যন্ত একটা ছেলেও আনতে পারলা না। ভাইজান আমার এত বকাঝকা করে, এত অত্যাচার করে, তাও তুমি কোথাও চলে যেতে পারতেছ না। কিচ্ছু তো নাই আমার, আশেপাশে নাই, টাকা পয়সা নাই, আমি কোথায় যাব? এই বাড়ি থেকে বের যদি হয়ে যায় না, দুটো ভাতও খাইতে পারবো না আমি। আমার খুব মস্ত বড় ভুল হয়েছে, আমার ধারণাটা একদম ভুল। আমি বুঝতে পারি না যে একটা ডিভোর্সি মেয়ের কেউ বিয়ে করতে চায় না, ভালো কোনো ছেলে একটা ডিভোর্সি মেয়ের বিয়ে করতে চায় না। আমি এটা বুঝতে পারি না রে মা। আমি ভাবতেছিলাম আমার বাড়ি সম্পত্তি সব আছে, তোরে আমি অনেক বড় করে বিয়ে দিতে পারবো, আবার এই অসুস্থ পঙ্গুর সাথে কেন তোরে সংসার করতে দিব। কিন্তু আমি এটা একদম ভুলে গেছিলাম, একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে তার কোনো মূল্য থাকে না, মূল্য থাকে না রে মা। আমারে তোরে অনেক ভালো ছেলের কাছে বিয়ে দিছিলাম। আমি বুঝি স্বামী ছাড়া একটা মেয়ের জীবন অন্ধকার, আনন্দহীন, মলিন। আমি বুঝতে পারি তোর বাবা হারানোর পরে আমার কোনো শান্তি নেই, সমস্ত সুখ মন থেকে উড়ে গেছে। আমি তোর জীবনটারও আমি এরকম মলিন করে দিলাম, অঙ্গার করে দিলাম রে মা। এমন একটা ভালো ছেলে, তুই ডিভোর্স দিলে আমার পরামর্শে, তোর ভাইদের পরামর্শে আমি এখন কি করবো রে মা? আমি এখন কি করবো মা? আমি এখন কই যাবো? তুমি বইলা দাও। আমি আমার পোলার পরামর্শে আমি অপরাধটা করছি মারে। মা তুই জানা, আবার জানা সৈকতের কাছে গিয়া দেখাতে পাই ধরে মাফ করে তুই নিয়ে আবার গ্রহণ করে তুই যা। মা যা, দেখ না, চেষ্টা করে দেখ। আমি বলতেছি সৈকতের কাছে ফিরে যাবো। তোমার কি মনে হয় সৈকতের কাছে গেলে সৈকত আমার আবার অ্যাকসেপ্ট করবে? ও খুব ভালো ছেলে, তুই যদি গিয়া হাতে পায়ে ধরস দেখিস বলি তোরে আবার গ্রহণ করবে। তুই জান, আমার চেষ্টা করে দেখ, ছোট হইতে কোনো সমস্যা নাই, যা। ঠিক আছে মা, তুমি ঠিক বলছো। আসলে সৈকত তো আমার অনেক ভালোবাসে, সৈকত আমার আবার অ্যাকসেপ্ট করতেও পারে।
তুই এখানে দাঁড়ায় কি করতেছস? কিছু না ভাইজান, বলো। শোন, আমার কাজ আছে অনেক কিছু, আমি একটু বাজারে যাইতেছি। তুই এই লাকড়িগুলো আছে না নিচে নামিয়ে নিয়ে যা, আমার ভাই বন্ধু আসবে কালকে। এই লাকড়িগুলো আমি নিচে নিয়ে যাবো কেন ভাই? যা বলছি তা কর, বেশি কথা বলিস না, কর। মা ওঠো, মা কথা কও, মা কথা বলো। তুমি আমারে একলা রেখে কেন চলে গেলা? এই দুনিয়ায় তো আমার আর কেউ থাকলো না মা, থাকার মধ্যে একমাত্র তুমি ছিলা। আমি আমার স্বামী রেখাইছি, আজকে তোমারে খাইলাম মা, আমি এখন কই যাব তুমি বলো? তুমি কেন চলে গেলা মা, কেন চলে গেলা? চাচা, খাটটা ব্যবস্থা করছেন আর হুজুরের খবর দিছিলেন? মা 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 মরে পারলো না, তার এক্ষুনি মার খবর দিতে হবে, তাই না? মার এই বাড়ি থেকে বাইর করতে হবে। জি জি ভাইজান, জি। আমি অবাক হয়ে যাই, তুমি কি মানুষ? আল্লাহ তোমার কি দিয়ে তৈরি করছিল? জান নাকি কিছুক্ষণ আগে মা মারা গেছে, কোথায় যে মারে ধরে কান্নাকাটি করবে? যেই মা তোমার ছোটবেলা থেকে মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সেই মারে তুমি এত তাড়াতাড়ি বিদায় করতে চাও? ঘন্টাও হয় নাই মা মারা গেছে, তোমার কি বুকে একটু বাঁধে না? বুকের মধ্যে কি দিয়ে রাখছো? পাথর? কোন অত্যাচার করো নাই তুমি আমাদের? মারে অত্যাচার করছো, আমার অত্যাচার করছো, তোমার ফুসলানিতে আমার সংসার ভাঙছে। কি করলে আমি তোমার জন্য? তোমার জন্য আমার জামাইয়ের কাছ থেকে লাখ লাখ টাকা এটা তোমারে দিছি। ব্যবসা বাণিজ্য করে উড়াই ফেলছো, আল্লাহ জানে মদ গাঁজা খাইছো কিনা। আর সেই তুমি মরে গেছে, মার থেকে এক কথা ঠিক মতো তাকাও দেখলা না। তুমি কি মানুষ? কি ভাইজান কি? তুই কিন্তু অনেক বেশি কথা কইতে আসছিস, আমার মাথা গরম হওয়ার আগে চুপ করে থাক। মায় মরছে, এটা এখন মরা লাশ, এটা যখন আমি কবর না দিব ততক্ষণ পর্যন্ত তো গন্ধ ছড়ায় যাবে যদি বেশিক্ষণ রাখি। বেশি কথা কইস না, আর বেশি কথা কইলে এই বাড়িতে তো থাকা হইব না। আর তুই যেন আমার এত কথা কইতে আসছিস, আমি তো সংসার নষ্ট করছি। আরে সংসার তো তুই তোর নিজের হাতে নষ্ট করছিস। আমার এসে উল্টা পাল্টা কথা শোনাইতে এখন বেশি কথা বলবি না, চুপচাপ মার ধারে বসে থাক। কি কইলা তুমি? এই বাড়ি থেকে বাইর করে দিবা? এই বাড়িটা আমার, আমার জামার টাকা এই বাড়ি তৈরি হয়েছে, এই বাড়িতে তোমার কোনো অধিকার নাই। যদি বাইরে হইতে হয় তুমি বাইরে হয়ে যাইবা। তুই বেশি কথা আছে না, একটু কম করে রাখো। যদি আরেকটা কথা কস তাহলে এই বাড়িতে তোর গাড় ধরে আমি বাইর করে দিব। এই যত সয় সম্পত্তি আছে সবকিছু তোর জামাইয়ের টাকা হয়েছে, কিন্তু তোর নামে একটা কানা করি আমি দিই নাই, সবকিছু আমার নামে। আর তুই বেশি কথা কইস না, বুঝছস? চুপ থাক, চুপ থাকায় তোর মঙ্গল আছে। কেন আমি চুপ থাকবো? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, লড়াই করবো, গ্রামে যাবো, দরকার আমি কোর্টে যাবো। তুমি আমার সাথে বেইমানি করছো, তুমি আমার সাথে প্রতারণা করছো, আমি সবাই কয়ে দিব। আমি তোর সাথে বেইমানি করি না, তুই তো জামাইয়ের সাথে তুই নিজে বেইমানি করছিস। আর তুই এখন আমার বেইমানির গল্প শোনাস? আর একটা কথা কবি না, এখন কিন্তু এই বাড়িতে তোর বাইর করে দিব। যতক্ষণ আমার জীবন আছে আমি এই বাড়িতে থাকুক, তুমি পারবে না এই বাড়ি থেকে বাইর করতে। তোর বাইর করতে পারতাম না? না, কেমনে তোরে বাইর করতে হয় এই ব্যবস্থায় আমি জানি। ভাইয়া কি করতেছো? ছাড়ো বলেছি, ছাড়ো ভাইয়া, ছাড়ো। আমার টোটাল 10টা খামার। হ্যাঁ হ্যাঁ, আর কত দুধ লাগবে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। কত টন লাগবে? এক মিনিট এক মিনিট এক মিনিট। আহা, আপনি দেখতে তুমি নীলা না? তুমি এখানে এই অবস্থায় কি করছো? কি ব্যাপার, চুপ কেন? বলো কি করছো তুমি? তোমার এই অবস্থা কেন? তোমার সাথে আমি যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করতেছি, রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের ভংসে যে। পাগলের ভংসে যে মানে? আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি পাগল, কিন্তু এখন দেখলাম তুমি নীলা। তুমি পাগল হয়েছো কি করে? কেনই বা পাগল হয়েছো? কেনই বা পাগলের ভং ধরেছো? আমি পাগল হইনি, নিজের ইজ্জত বাঁচানোর জন্য পাগলের অভিনয় করতে হচ্ছে। দুমুঠো ভাতের জন্য
আমাকে মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কেন? বেশ কিছু বছর আগে তুমি আমাকে ডিভোর্স দিয়েছিলে, বলেছিলে আমি মানুষের জায়গায় জায়গায় কামলা দিব। কামলা দিয়েছি, তবে কামলারা সবসময় যে কামলা থাকে তা কিন্তু নয়। আমি প্রচুর পরিশ্রম করেছি। আগে আমি মানুষের বাসায় ছাগল পালতাম, মানুষের খেতে কাজ করতাম, কিন্তু সেই আমি এখন ইন্ডাস্ট্রির মালিক, খামারের মালিক। আমি অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। পাশাপাশি আমার এত খামার রয়েছে, এত গরু ছাগল রয়েছে, আমি ফার্মিং করছি। বাংলাদেশে এখন বড় একজন ফার্মের মালিক আমি। দেখো আমি কিন্তু সুখে আছি। অথচ তুমি, যার জন্য পুরো জীবনটা আমি দিয়ে দিয়েছিলাম, তাকে আজকে পাগলের ভং ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। সৈকত, আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি জানো না তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমার জীবনে কি কি ঘটে গেছে। যে মা আর ভাইয়ের জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, তুমি জানো সেই মা আর ভাই আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। আমার আপন রক্তের ভাই, যাকে কিনা তোমার সব পাঠানো টাকা তার হাতে তুলে দিয়েছি, যার জন্য তুমি লাখ লাখ টাকা ব্যবসা করতে দিয়েছিলে, সেই ভাই আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে ছেড়েছে। শুধু তাই না, আমার বাড়িটাও নিজের নামে লিখে নিয়েছে। তোমার পাঠানো প্রত্যেকটা টাকা সে আত্মসাৎ করেছে। আর যখন আমি মুখ খুলতে গিয়েছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি জানো না, আমার মা মরে যাওয়ার পর সাথে সাথে আমার ভাই আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা তোমার ভুল ছিল, তুমি ভুল করেছো আমার সাথে এতটা অন্যায় করে। তুমি জানো না প্রবাসীর টাকা কত কষ্টের। তোমরা এমনভাবে আত্মসাৎ করেছিলে। আমার ভুল হয়ে গেছে, আমি অনেক অনেক বড় ভুল করেছি, তুমি অন্যায় করেছি সৈকত। তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি বলেছিলে আমাকে তুমি আমাকে তোমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো। তুমি তোমার জীবনে আমাকে ফিরিয়ে দাও। আমি আর এই লাইফ লিড করতে পারছি না। তার সম্ভব নয়। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, কিন্তু তোমার ব্যবহারে, তোমার আচরণে সেই ভালোবাসাটা প্রবল ঘৃণায় জন্মে গেছে। তার চেয়ে বড় কথা, আমিও তোমাকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, আমিও সমাজকে দেখিয়ে দিতে চেয়েছিলাম একজন প্রবাসীর ভাগ্য বদল করতে সময় লাগে না। আমরা এই দুহাত দিয়ে মাটি কেটে মানুষ হয়েছে, এই দুহাত দিয়ে নিজের ভাগ্যটা বদলাতে পারি। ওই অবস্থায় একটা মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমি একজন খামারি, একজন কামলা জেনেও আমার পাশে একজন মেয়ে এসে দাঁড়ায়। আমার সুখ দুঃখে সে আমার পাশে ছিল। গত কয়েক বছর তার সাথে আমার সংসার হচ্ছে, আমার বাসায় একটা ফুটফুটে সন্তান আছে। এখন এত কিছু দেখছো না, সবকিছু আমার স্ত্রীর ভাগ্যে আমার হয়েছে। আমি সেই মেয়েটার সাথে ডিচ করব? আমি তো চিট করা শিখিনি, চিট করেছো তুমি। তোমাদের মতো মেয়েরা চিট করে বলেই না রাস্তায় পাগল হয়ে পাগলের ভং ধরে ঘুরে বেড়াতে হয়। এটা তো হওয়ারই ছিল, এটা তোমার প্রাপ্য, এটা তোমার শাস্তি। তোমার জন্য আমি আমার স্ত্রী সন্তানের সাথে কখনোই চিট করতে পারবো না। আমি দিব্যি ভালো আছি। তুমি যেটা ভোগ করছো এটা তোমার পাওনা। Yeah.